এই মহতী উদ্যোগে এই আমাদের মঞ্চে বসে আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, এখানে আরও বিশেষ অতিথি হিসেবে আসছেন আমাদের পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর থেকে এসছেন, যিনি পরিবেশ বিষয়কে একটু আগে বক্তব্য দিলেন। আজকে এই প্রাণ RFL এর পক্ষ থেকে এই ফুড টু ড্রিঙ্কস এবং আদার্স স্পন্সর করেছেন এবং আমি দেখেছি প্রাণ RFL সবসময় ভালো কাজের সঙ্গী থাকে। সেখান থেকে এসছেন বিশেষ অতিথি হিসাবে এবং তিনি আজকের এই উদ্যোগ গ্রহণ করেছেন। মাহবুব সাহেবের সাথে আমার খুব বেশি দিন পরিচয় হয়নি। ওনার যে সংগঠন সেটা হলো অ্যালায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ASD। মাহবুব হোসেন যিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব আছেন এবং ওনার টিম। এবং আজকে এই প্রাইমারি স্কুলে বহুদিন পরে আমি প্রাইমারি স্কুলে ঢুকলাম। প্রাইমারি স্কুলের যিনি কারিগর, প্রধান কারিগর, সেই প্রধান শিক্ষিকা, সম্মানিত প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উষ্ণ স্বাগতম। তোমরাই দেশের ভবিষ্যৎ। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকে যারা শিশু তারা একদিন বড় হয়ে মাতা হবে, পিতা হবে। সুতরাং তোমাদের দায়িত্ব অনেক। আমি একটু এই মাইকটা রেখে এখন একজন শিক্ষক হয়ে যেতে চাই। আমার হাতে একটা গাছ, তাই তো, একটা সুন্দর পাত্রে রাখা হয়েছে। এই গাছটি আসলে থাকার কথা কোথায়? মাটিতে। কেন মাটিতে থাকতে হবে? কারণ মাটির থেকে সে থাকবে, মাটিকে আঁকড়ে ধরে রাখবে, মাটির থেকে পানি নিবে, পানির সাথে তার কিছু পুষ্টি লাগে। আমরা যখন স্যুপ খাই, সকলে স্যুপ খাই তো, স্যুপটা তরল, আমাদের ওইখানে অনেক পুষ্টি আছে। তাহলে গাছও কি খায়? স্যুপ খায়। কোথায় থাকে? মাটিতে। তাহলে সে খাবে কি দিয়ে? শিকড় দিয়ে। তাহলে গাছের কি আছে? শিকড় আছে, যেটা আমরা খুব দেখতে পাই না, তাই তো, মাটির নিচে থাকে। তাহলে সেই মাটির নিচেটা যাতে শিকড়টা সুন্দরভাবে বাড়তে পারে সেই সুযোগটা দেওয়া। তোমরা যখন এখন এই স্কুলে আসো, ফ্যান চলতেছে, ফ্যানটা বন্ধ হলে কষ্ট হতো, তাহলে গাছের কিন্তু এরকম কষ্ট হয়। নিচের যদি জায়গাটি ভালো না হয় তাদের কষ্ট হয়। সুতরাং গাছের কষ্ট দেওয়া কি আমাদের উচিত? উচিত না। তারপরে উপরের অংশ আমরা দেখতে পাচ্ছি এটা পাতা, তাই তো। পাতার কাজ তোমরা অনেকেই জানো। কি কাজ করে? এই যে মাটির থেকে পানি নিল, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, একটু আগে উনি সুন্দরভাবে বললেন কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড দিল, এটা নিয়ে রান্না করবে। রান্না করতে চুলা লাগে, শক্তি লাগে। কোথায় পাবে? সূর্যের আলো। সকল শক্তির উৎস সূর্য। আমরা যত শক্তির কথা বলি সব শক্তির উৎস সূর্য। সূর্যকে বড় করে একটা স্যালুট, কারণ আমাদের সকলকে শক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছে। তাহলে এই গাছটা খাবার তৈরি করবে কার জন্য? প্রথম কথা তার জন্য, সে বেঁচে থাকতে চায়। প্রত্যেকটা জীবই বেঁচে থাকতে চায়, মানে গাছটা বেঁচে থাকার জন্য সে এই কাজটা করে। তারপরে সে কিছু সঞ্চয় করে তার নিজের জন্যে। আর কত দরদি এই গাছটা আমাদের জন্য এটা সঞ্চয় করে। তাহলে তাদের প্রতি যত্নবান হব, তাই তো। একটু আগে বললেন যে গাছের পরিমাণ কমে গেছে। যেখানে বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় গাছের পরিমাণ থাকার কথা, 100 ভাগের জায়গা যদি থাকে 25 ভাগ গাছ থাকতে হবে। সেখানে বাংলাদেশে এখন 10 ভাগেরও নিচে নেমে গেছে। কেন হয়েছে এটা? কারণ জনসংখ্যা
1971 সালে আমি তখন তোমাদের মতো ক্লাস 6-এ পড়ি। 1971 সাল মহান মুক্তিযুদ্ধ। তখন কত কোটি ছিল? 7.5 কোটি। এখন 17.5 কোটি বা 18 কোটি। তাহলে এত লোকের জায়গা কোথায় পাবে? ঘর বাড়ি বানাতে হবে, স্কুল বানাতে হবে, সুতরাং গাছ ও কারণে কমেছে। সুতরাং এই কমাটা আমরা বুঝতে পারছি আমাদের ক্ষতি হচ্ছে, তাহলে আমাদের গাছ লাগাতে হবে। আজকে কেন আসলাম আমরা? কারণ এখন গাছ লাগানোর প্রকৃত মৌসুম। 1 মাস আগে প্রচন্ড গরম গেছে, কিন্তু এখন আমরা গাছ লাগাতে আজকে সৃষ্টিকর্তা মনে করলেন যে আজকে এখানে গাছ লাগানো হবে। সেজন্য কি করলেন? সৃষ্টিকর্তা পরম দয়াল বৃষ্টি দিয়ে দিলেন। তাহলে বৃষ্টি দিয়ে পানি লাগবে, বৃষ্টি দিয়ে দিলেন। সুতরাং বর্ষাকাল হলো গাছ লাগানোর প্রকৃত মৌসুম। গাছ লাগানোর সাথে সাথে কি দিতে হয়? পানি দিতে হয়। কারণ পানি না দিলে পরে গাছ লাগানোটা অসম্পূর্ণ রয়ে গেল। আমরা যখন খাবার খাই তখন আমরা পানি খাই, খাওয়ার সাথে সাথে খাই না, একটু পরে খেলে পরে ভালো। এরপরে আরেকটি যে কথাটি বলবো, এখন সকলেই তোমরা হয়তো মোবাইল ব্যবহার করো, একটু দেরি করে ঘুমাও। এই কাজটা করবে না, আগে আগে ঘুমাবে। আমরা গাছ নিয়ে গবেষণা করে দেখেছি, গাছের যদি ঠিক মতো ঘুম না হয়, গাছে কিন্তু ঘুমায়, জানো তো? কখন ঘুমায়? রাতের বেলা ঘুমায়। পরীক্ষা করে দেখা হয়েছে, এই ঘুমের মধ্যে যদি আলো দেয়া হয় তাহলে সেই গাছে ভালো ফুল হয় না। এতক্ষণ আমরা বললাম আলোর প্রয়োজনীয়তা, এখন আলোর প্রয়োজনীয়তা বেশি না অন্ধকারের প্রয়োজনীয়তা বেশি? তাহলে দেখা গেছে যে ফুল হওয়ার জন্য অন্ধকারের দরকার আছে। ভেরি গুড। কি নাম তোমার? মরিয়াম। খুবই ভালো মরিয়াম, নামটিও সুন্দর। তাহলে ঘুম দরকার, কিন্তু ঠিক মতন ঘুমাবে, রাত জাগবে না, সকালে উঠে স্কুলে আসবে, তারপরে পড়ালেখা করবে। ঠিক আছে? তাহলে এটা একটি গাছটা, এই গাছটা হয়তো তোমরা কেউ চিনো না। এটাকে বলা হয় মানি প্লান্ট। তার মানে কি? অনেক টাকা দেয়, তাই তো? মানি প্লান্ট মানে কি? টাকার গাছ। তাহলে গাছ লাগালেই টাকা পাওয়া যায়, এটাও সত্য। কারণ কাঠ বিক্রি করে টাকা পাওয়া যায়, ফল বিক্রি করে টাকা পাওয়া যায়, ধান বিক্রি করে টাকা পাওয়া যায়। এরকম একটা গাছকে মানি প্লান্ট বলা হয়। যদি ঘরের মধ্যে এরকম কিছু কিছু গাছ লাগাই আমরা, তাহলে ঘরের ভিতরে এখন অনেক কার্বন ডাইঅক্সাইড হয়েছে। আমাদের ঘরে যখন জানলা দরজা আটকায় দিয়ে এখানে কার্বন ডাইঅক্সাইড হয়, ওরা কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে ঘরের বাতাসকে নির্মল করে দেয়। এরকম অনেক গাছ আছে, যেমন পিস লিলি, রাসিনা, স্নেক প্লান্ট, মানি প্লান্ট। এগুলা ঘরের মধ্যে আমরা রাখতে পারি। এদের কম আলো লাগে, কম পানি লাগে, কিন্তু ঘরের বাতাসটা বিশুদ্ধ করে দেয়। সুতরাং ঘরের কোনায় ছোট ছোট পথে সেগুলো আমরা রাখতে পারি। কিন্তু এখানে আবার মনে রাখবে, আমাদের ডেঙ্গু হয়, যাতে সেখানে পানি না জমে, সেটাও লক্ষ্য রাখবে। ভালো করতে গেলে আবার খারাপ হয়ে না যায়, ডেঙ্গু হলে আমরা অসুস্থ হয়ে পড়ি। সুতরাং ডেঙ্গু মশা, এডিস মশা এই অল্প পানিতেই হয়, সেটি খেয়াল রাখবে। আমিও তোমাদের মতো কত সালে 1970, 71 সাল বা 69 সালে এরকম একটা স্কুলে পড়ি। আজকে একটু বড় হয়ে গেছে, তোমাদের থেকে খুব ভালো লাগতেছে। তোমরা কোষের কথা জানো? কোষ, কোষ, কোষের মধ্যে প্রধান হয়ে কে থাকে? নিউক্লিয়াস। তোমরা সকলে একটি নিউক্লিয়াস। ঠিক আছে? তোমরা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, আন্তর্জাতিক অঙ্গনে যাবে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। সেই জন্যে স্বাস্থ্য ভালো রাখবে, খাবার দাবার ঠিক মতন খাবে না। আমি দেখি এখন মায়েরা বাচ্চাদের খাওয়াতে পারে না ঠিক মতো, খেতে চাই না। খেতে হবে, গাছের পুষ্টি যেরকম তোমাদের পুষ্টি হবে। এই পুষ্টিসম্মত খাবার খাবে, মন দিয়ে পড়ালেখা করবে, আর গাছের প্রতি যত্নবান হবে। পাতা ছিঁড়বে না, ফুল ছিঁড়বে না, গাছের প্রতি ভালোবাসা দিবে, তাহলে গাছ তোমাকে আরো বেশি ভালোবাসা।
তোমরা আজকে আমাকে এই যে একটু বলার সুযোগ দিলে, একটু শুনলে, আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই। তোমরা ভবিষ্যতে আলোকিত মানুষ হও, এই প্রত্যয় ব্যক্ত করে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলের প্রতি শুভকামনা। ধন্যবাদ স্যারকে তার মনোমুগ্ধ প্রাণবন্ত এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে